আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আসছি সেটা হচ্ছে উদ্ভিদবিদ্যার প্রথম অধ্যায়, কোষ এবং কোষের গঠন। তো ঠিক আছে, কোষ এবং কোষের গঠন যেটা আছে এটা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার এবং এমসিকিউ, অনেকগুলো এমসিকিউ আছে। তো এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ, অর্থাৎ যেগুলো বাদ দিলে চলবে না, সেই এমসিকিউ গুলো আমি দাগাই দিব, বুঝছো? তো ঠিক আছে, নাও শুরু করে দেই। প্রথম, কোষ এবং কোষের গঠনে এখানে একটা পড়তে পারো, সেটা হচ্ছে এই যে দেখো, সেল যেটা আছে সেই সেলের বাংলার নাম কি? সেলের বাংলা নাম হচ্ছে প্রকোষ্ঠ। সেলের বাংলা নাম কি? প্রকোষ্ঠ। আবার এই যে দেখো, সেল যেটা আছে সেটা ল্যাটিন সেলুলা থেকে আসছে, ল্যাটিন সেলুলা থেকে আসছে। সেল শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। এতটুকু পড়লে হবে। এখান থেকে একটু পড়বা যে সেল যিনি আবিষ্কার করছিল, তাই না? সেল যে আবিষ্কার করছে তার নাম কি? রবার্ট হুক, তাই না? সেল যে আবিষ্কার করছে তার নাম হচ্ছে রবার্ট হুক। এই যে দেখো, নীরের যন্ত্রে কি করছে, রয়্যাল সোসাইটি অফ লন্ডনে, এই যে রবার্ট হুক দেখো, তাই না? তো রবার্ট হুক হচ্ছে তোমার সেল আবিষ্কার করছে। এখন কথা হলো, তিনি কোন গ্রন্থে এটা প্রকাশ করেন? মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ঠিক আছে। দেন, মানে কোন প্রাণীর হচ্ছে তোমার কোষটা সবচেয়ে বড়? এটা মনে রাখতে হবে। উট পাখির ডিম যেটা আছে সেটা হচ্ছে তোমার সবচেয়ে বড় কোষ। আসতে পারে নিচের কোনটি সবচেয়ে বড় কোষ? কি তাহলে সেটা? উট পাখির ডিমের ডায়ামিটারটাও তোমাদের পড়তে হবে। কত? 17 × 12.5 সেন্টিমিটার। অর্থাৎ এটা কিন্তু ক্ষেত্রফল বুঝাইছে আর কি, যে হচ্ছে তোমার অন অ্যান এভারেজ কি রকম হচ্ছে। আহ এটা তো তোমার উট পাখির ডিম কেমন হয়? উট পাখির ডিম হচ্ছে তোমার উপবৃত্তাকার হয় না। তো এটা হচ্ছে তোমার ধরো 17 সেন্টিমিটার আর 12.5 সেন্টিমিটার পরাক্ষের হচ্ছে তোমার ইয়েটা দিছে, ডায়ামিটারটা দিছে, বুঝছো? এই হলো বিষয়। ঠিক আছে। এবং এখানে তোমাদের পড়তে হবে মানুষের নিউরন কোষ কত মিটার লম্বা। মানুষের নিউরন কোষ কত মিটার লম্বা? 1.37 মিটার লম্বা। এটা কিন্তু পড়তে হবে। তারপরে এগুলো পড়তে হবে না, খুব একটা পড়তে হবে না। উম সেগুলো পড়তে হবে না। হ্যাঁ, এখান থেকে এটা তোমার মাস্ট পড়তে হবে। দেখো, নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া যদি একই সাথে বসবাস করে তখন তাকে বলা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। এই যে বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকতেছে একই সাথে, তার মানে কি? নিউক্লিয়াস বিশিষ্ট একটা পোষক কোষে বায়বীয় এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া দুইটাই ঢুকছে। বায়বীয় ব্যাকটেরিয়া বলতে কি করে? শ্বসন করে। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া মানে কি? সালোক সংশ্লেষণ করে। তো এই দুইটা যদি একই সাথে ঢুকে যদি দেখা যাচ্ছে যে তোমার একই সাথে অবস্থান করতেছে, তখন তাকে কি বলা হবে? এন্ডোসিম্বায়োসিস। এন্ডোসিম্বায়োসিস। এটা কিন্তু করতে হবে। ঠিক আছে। কোষ হচ্ছে তোমার কি? জীবদেহের গঠন এবং কাজের একক। এটা তো তোমরা জানোই। কোষ কি? জীবদেহের গঠন এবং কাজের একক। আসবে যে নিচের কোনটি জীবদেহের গঠন এবং কাজের একক, তাই না? ঠিক আছে। আর কোষবিদ্যা, কোষবিদ্যা মানে সাইটোলজি। কোষবিদ্যা মানে কি? সাইটোলজি। ঠিক আছে। এটা তোমাদের পড়তে হবে। কোষবিদ্যার জনক কে? সেটা হচ্ছে, কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, কোষবিদ্যার জনক কে আর আধুনিক কোষবিদ্যার জনক কে। এটা ভুল হয়ে যায়। তোমাকে কোষবিদ্যার জনক বলা হয় তাহলে হবে রবার্ট হুক, আর যদি বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক তাহলে সেটা হবে কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন, বুঝছো? কোষ তত্ত্ব বা সেল থিওরি দিছে জ্যাকব স্লেডেন এবং থিওডর সোয়ান। জ্যাকব স্লেডেন, মনে করো হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানী জ্যাকব স্লেডেন এবং থিওডর সোয়ান কি করছে? কোষ তত্ত্ব বা সেল থিওরি দিছে। পরবর্তীতে ভার্চু কোষ তত্ত্ব প্রদান করছে। ভার্চু। ঠিক আছে, এগুলো পড়তে হবে না। আর বাদ বাকি তেমন কিছু। কোষের প্রকারভেদ। কোষের শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে যদি হয় তাহলে বুঝবা যে কোষ দুই প্রকার। একটা হচ্ছে দেহকোষ, সোমাটিক সেল, আর গ্যামেটিক সেল। অর্থাৎ দেহকোষ আর জনন কোষ। দেহকোষের কাজ কি? দেহকোষের কাজ হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে দেহকে বড় করা, তাই না? এটা হচ্ছে দেহকোষের কাজ। জনন কোষের কাজ কি বা গ্যামেটের কাজ কি? ওর কাজই হচ্ছে তোমার জনন কোষ তৈরি করা, তাই না? বা হ্যাপ্লয়েড সংখ্যক জনন কোষ তৈরি করা, যেমন হচ্ছে কি শুক্রাণু এবং ডিম্বাণু। বুঝছো? এই হলো বিষয়। ওটা কিন্তু জনন কোষই, তাই না? মানে ধরো শুক্রাণু এবং ডিম্বাণু, এটা কি? এটা হচ্ছে মেইনলি জনন কোষ, তাই না? এটা কি? দেহকোষ থেকে জনন কোষের সৃষ্টি। ধরো যখন ডিপ্লয়েড থাকবে তখন সেটা কি? তখন তো সেটা আর জনন কোষ বা গ্যামেট না, তখন ওটা দেহকোষ, বুঝছো?
শুধুমাত্র হ্যাপ্লয়েড হচ্ছে জনন কোষ বা গ্যামিট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে বুঝতেইছো প্রোক্যারিওটিক সেল বা আদিকোষী, আর একটা কি ইউক্যারিওটিক সেল বা প্রকৃতকোষী। ইউ মানে ভালো, তাহলে কি ইউক্যারিওটিক মানে কি প্রকৃতকোষী বা ভালো। ভালো থাকা মানে কি সুকেন্দ্রিক হবে, তার মানে আদিকেন্দ্রিক বা প্রাকেন্দ্রিক কোষ যেখানে কি কোনো তোমার নিউক্লিয়াস নাই ওইভাবে। আর শুধুমাত্র আছে হচ্ছে তোমার এই যে বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ থাকে, বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ থাকে, যার নামকে বলা হচ্ছে নিউক্লিওয়েড। বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ অঞ্চলকে বলা হচ্ছে নিউক্লিওয়েড, বুঝছো। এবং হ্যাঁ, আদিকোষে তেমন কিছুই নাই, কিন্তু তাও রাইবোজোম আছে, কারণ এটা প্রোটিন সংশ্লেষণ করে, বুঝছো। কিছুই নাই তাও কি আছে, রাইবোজোম আছে। এবং আদিকোষের রাইবোজোম কেমন হয়, 70S। আদিকোষের রাইবোজোম 70S। 70S দুইটা ইউনিটের সাব ইউনিটের সমষ্টি 70S। একটা হলো 50S প্লাস 30S মিলে 70S। 50S যেটা আছে এটা কি তোমার ভেদবার্গ একক, সেন্ট্রিফিউজড মেশিনে তুমি যদি এটাকে ঘুরাও প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে এরকম, বুঝছো, ভেদবার্গ ইউনিট। ঠিক আছে, এখান থেকে তোমাদের পড়তে হবে আদিকোষী জীবগুলো কোনগুলো, দেখো মাইকোপ্লাজমা, তারপর ব্যাকটেরিয়ার ভিতরে ইশিরিকা কোলা এবং সায়ানোব্যাকটেরিয়া। বিজিএ, বিজিএ কি এটা মনে রাখতে হবে, বিজিএ মানে ব্লু গ্রিন এলজি। ব্লু গ্রিন এলজি কিন্তু সায়ানোব্যাকটেরিয়া, এটা মনে রাখতে হবে। সায়ানোব্যাকটেরিয়ার নামই হচ্ছে কি ব্লু গ্রিন এলজি, বিজিএ। আচ্ছা, প্রকৃত কোষ, প্রকৃত কোষ বলছিলাম প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ যেখানে কি আছে তোমার নিউক্লিয়াস আছে। তো প্রকৃত বা সুকেন্দ্রিক বা নিউক্লিয়াস আছে তার মানে ভালো, সবকিছুই আছে এখানে, সবকিছুই আছে এর ভিতরে, বুঝছো, সবকিছুই প্রকৃত। এবং রাইবোজোম কেমন হয়, প্রকৃত কোষের রাইবোজোম হবে 8S প্রকৃতির। 8S কত কত যোগফল, 8S হবে হচ্ছে তোমার 60S প্লাস 40S। এস মানে কি, এস মিনস ভেদবার্গ ইউনিট। আচ্ছা, এখন তোমাদের এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে দেখো, এইটা পড়তে হবে তোমাদের প্রকৃত কোষী, সর্বপ্রথম প্রকৃত কোষী এবং বহুকোষী জীবের নাম কি এটা পড়তে হবে। বঙ্গিওমরফা পিউবেসেন্স, যেটা কিনা একটা লোহিত শৈবাল, যার ফসিল 1200 মিলিয়ন বছর পূর্বে শিলাস্তর থেকে আবিষ্কৃত হয়েছে। এবং এটা বড় স্ত্রীগ্যামিট এবং ছোট পুংগ্যামিটের জননের ফল। তার মানে সর্বপ্রথম প্রকৃত কোষী এবং বহুকোষী জীবের নাম কি হবে, বঙ্গিওমরফা পিউবেসেন্স। বঙ্গিওমরফা পিউবেসেন্স, এটা কিন্তু মনে রাখতে হবে। আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য এখানে দেওয়া আছে, ঠিক আছে, এটা একটু দেখবা। এখান থেকে একটু গুরুত্বপূর্ণ হচ্ছে এই অপেরণ। অপেরণ মানে হচ্ছে জিন প্রকাশ, বুঝছো। অপেরণ কোথায় থাকবে, অপেরণ হচ্ছে তোমার আদিকোষে থাকবে, আর প্রকৃত কোষে অপেরণ থাকে না, থাকে না। এখন তোমাকে বলি, অপেরণ হচ্ছে জিন প্রকাশ। ধরো একই সাথে যদি অনেকগুলা জিন প্রকাশ পায় তার মানে ওর ভিতরে অপেরণ আছে। এখন এটা কি হচ্ছে আমাদের ক্ষেত্রে হয়, যাদের প্রকৃত কোষ, যেমন মানুষের ক্ষেত্রে কি একই সাথে সবগুলা জিন প্রকাশ পায়, প্রকাশ কিন্তু পায় না। তোমার 5 বছর বয়সে তুমি হচ্ছে তোমার 5 বছর বয়সে তোমার গ্রোথ যেরকম হওয়ার কথা সেরকমই হবে। 5 বছর বয়সে কিন্তু তোমার দাড়ি গোফ এগুলো গজাবে না, তাই না। 5 বছর বয়সে তুমি প্রজনন ক্ষমও হবা না, তাই না। তার মানে প্রকৃত কোষের ক্ষেত্রে একই সাথে সবগুলো বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, অর্থাৎ তোমার এই ক্ষেত্রে জিন প্রকাশও এভাবে হবে না, তার মানে কি অপেরণ নাই। আদিকোষের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একই সাথে সবগুলো বৈশিষ্ট্য প্রকাশ পাবে, বুঝছো, একই সাথে সবগুলো বৈশিষ্ট্য প্রকাশ পেয়ে যাবে। তার মানে কি এদের জিন প্রকাশ একই সাথে হয়, তার মানে কি অপেরণ আছে, বুঝছো, এটা বিষয়। তারপরে একটা বিষয় পড়বা, সেটা হচ্ছে প্রকৃত কোষী জীবদেহে সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য আছে, কিন্তু দেখো উদ্ভিদ কোষকে আলাদা ভাগে ভাগ করছে, প্রাণী কোষকে আলাদা ভাগে ভাগ করছে। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি এমন একটা জিনিস আছে যেটা প্রাণী কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে না, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। যেটা প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। আবার প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না এমনকি কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না, বুঝছো। আবার ক্লোরোপ্লাস্টও থাকে না, কোষ প্রাচীর থাকে না, কোষ গহ্বর থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই না। সেন্ট্রোজোম কিন্তু ঠিকই থাকে, আর সেন্ট্রোজোম থাকে না হচ্ছে শুধুমাত্র তোমার উদ্ভিদ কোষে। আর উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য কি হয়, স্টার্চ। প্রাণী কোষে সঞ্চিত খাদ্য চর্বি এবং গ্লাইকোজেন, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ, দেখো সবচেয়ে ছোট কোষ, সবচেয়ে বড় কোষ কি বলছিলাম,
সবচেয়ে বড় কোষ বলছিলাম হচ্ছে তোমার উট পাখির ডিম। উট পাখির ডিম কি সবচেয়ে বড় কোষ? সবচেয়ে বড়, সবচেয়ে বড় কোষ। আর সবচেয়ে ছোট কোষ? সবচেয়ে ছোট কোষ হলো পিপিএলও। পিপিএলও প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম বাবা। এটার নাম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এই যে দেখো মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম অথবা পিপিএলও প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। বুঝছো? এটা পড়তে হবে। এটাও একটু পড়তে হবে। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদের নাম কি? অ্যাসিটাবুলেরিয়া হচ্ছে এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ। এটা পড়তে হবে। আর এখান থেকে আরেকটা পড়তে হবে, এই দেখো বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি। বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি অর্থাৎ বোমেরিয়া নিভিয়া। এই দেখো বোমেরিয়া নিভিয়া, এটা পড়তে হবে। র্যামি বা বোমেরিয়া নিভিয়া গাছের তন্তু কোষ সবচেয়ে বড় হয় বহুকোষী উদ্ভিদের মধ্যে। আর এককোষী উদ্ভিদের মধ্যে অ্যাসিটাবুলারিয়া। আর সবচেয়ে মানবদেহের সবচেয়ে বড় লম্বা কোষ কি? মোটর নিউরন, যেটা কিনা 1.37 মিটার লম্বা। এটা গুরুত্বপূর্ণ। কোথা থেকে কোথাও কোন পর্যন্ত বিস্তৃত হয়? স্পাইনাল কর্ডের গোড়া থেকে একবারে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত হয়। আর দেহের একটি সাধারণ কোষের আকার কত? 10 মাইক্রোমিটার এবং ওজন হচ্ছে 1 ন্যানোগ্রাম। মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা। মানবদেহের ক্ষুদ্রতম কোষ, সবচেয়ে ক্ষুদ্রতম কোষ না, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটা? অনুচক্রিকা। গুরুত্বপূর্ণ আছে। এগুলো পড়তে হবে না, এগুলো জাস্ট এগুলো দেখে রাখতে পারো। আচ্ছা। এই যে আদর্শ উদ্ভিদ কোষের গঠনে কি হয়? প্রথমে জড়বস্তু প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজম মানে কি? সজীব বস্তু। সজীব বস্তুর ভিতরে কি কি থাকবে? আর জড় বস্তুর ভিতরে থাকবে প্রথমেই কোষ প্রাচীর, তারপর কোষস্থ নির্জীব বস্তু। নির্জীব বস্তুর ভিতরে সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ থাকবে। নিঃসৃত পদার্থ এইভাবে মনে রাখবা: হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। এইচ পেন মনে রাখতে পারো। এটা হচ্ছে হরমোন, পিগমেন্ট, তারপরে হচ্ছে এনজাইম, নেকটার। এইচ পেন দিয়ে মনে রাখতে পারো। এইচ পেন, হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, এভাবে মনে রাখতে পারো। আর হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে দেখো কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস হচ্ছে কি ভিতরের অংশ, মানে সজীব। তো সাইটোপ্লাজমের ভিতরে থাকে দুইটা অংশ, একটা হচ্ছে সাইটোমাত্রি বা সাইটোসোল, আর একটা হলো বিভিন্ন অঙ্গাণু। অঙ্গাণুর ভিতরে আছে আমার ঝিল্লিবদ্ধ, ঝিল্লি ছাড়া। ঝিল্লিবদ্ধ মানে কি? যেগুলো হচ্ছে তোমার বাইরে আবরণ থাকে। আর ঝিল্লি ছাড়া মানে কি? যেগুলো আবরণ থাকে, নিউক্লিয়াস থাকে, তাই না? ঠিক আছে, এগুলো। হ্যাঁ, এই কোষ প্রাচীরের ভিতরে দেখো, কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদের মধ্যে উদ্ভিদ কোষের সর্বোত্তম একটা অন্যতম বৈশিষ্ট্য। এটা পড়তে হবে। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটা তো তোমরা জানো। আচ্ছা। ব্যাকটেরিয়া এবং ছত্রাকেও কোষ প্রাচীর আছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের নাম কি? পেপটিডোগ্লাইকান বা হচ্ছে তোমার কি এই যে মুরামিক অ্যাসিড থাকে, মুরামিক অ্যাসিড বা পেপটিডোগ্লাইকান থাকে। এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। আর ছত্রাকের কোষ প্রাচীরে কি থাকে? কাইটিন। এটা মনে রাখতে হবে। ছত্রাক যেটা আছে সেই ছত্রাকের কোষ প্রাচীর হলো কাইটিন। কাইটিন হচ্ছে নাইট্রোজেন বেসড কার্বোহাইড্রেট। নাইট্রোজেন বেসড কার্বোহাইড্রেট বা নাইট্রোজেন ঘটিত শর্করা হচ্ছে কাইটিন। সরি, কাইটিন লেক্সিকান, কাইটিন। বুঝছো? আর ব্যাকটেরিয়া কি? পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকান বা মিউরামিক অ্যাসিড। ভৌত গঠনের ভিতরে তিনটা স্তর দেখতেছো, তিনটা স্তর থাকবে। তার মানে মাঝখানে যেটা থাকবে তার নাম হচ্ছে মিডল ল্যামেলা বা মধ্যপর্দা। মিডল ল্যামেলা বা মধ্যপর্দা। আর এই মধ্যপর্দায় কি হয়? ফ্রাগমোপ্লাস্ট, সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গলজি বস্তু থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলে এই মধ্যপর্দা বা মিডল ল্যামেলা গঠন করে। মিডল ল্যামেলা তাহলে কিসে কিসে গঠন হয়? ফ্রাগমোপ্লাস্ট এবং কি পেকটিন জাতীয় ভেসিকলস মিলে কি তৈরি হবে? তোমার এই যে মধ্যপর্দা তৈরি হবে। ঠিক আছে, এখান থেকে একটু দেখবা যে হচ্ছে তোমার প্রাথমিক, দ্বিতীয় স্তর হচ্ছে প্রথম স্তর যেটা, সেটা মধ্যপর্দা। তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে প্রাথমিক পর্দা। তারপরে হচ্ছে মধ্যপর্দার দুই পাশে সেলুলোজ, হেমোসেলুলোজ, এগুলো সবকিছু মিলে কি তৈরি করে? কোষ প্রাচীর তৈরি করে। বুঝছো? ঠিক আছে। কোষ প্রাচীরের ক্ষেত্রে যদি প্রাথমিক প্রাচীর, তারপরে হয় সেকেন্ডারি প্রাচীর, তারপরে কি হয়? টারশিয়ারি প্রাচীর। তো এটা দেখো, প্রাথমিক প্রাচীরের উদাহরণ হচ্ছে ট্রাকিড এবং ফাইবার। ট্রাকিড, ট্রাকিড এবং ফাইবার। আচ্ছা, এটা একটু ওয়েট।
আচ্ছা, ট্রাকিড এবং ফাইবার হচ্ছে কিসের উদাহরণ? এই যে আমাদের যে হচ্ছে তোমার কোষ প্রাচীরের যে প্রাথমিক প্রাচীর সেটার উদাহরণ হচ্ছে ট্রাকিড এবং ফাইবার, বুঝছো? এবং সেকেন্ডারি প্রাচীর যদি বলে, সেকেন্ডারি প্রাচীর, এই সেকেন্ডারি প্রাচীর হচ্ছে তৃতীয় স্তর, এটা মনে রাখতে হবে। সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর, কারণ প্রথম স্তর কি মিডল ল্যামেলা, সেকেন্ডারি স্যার হচ্ছে তোমার সেকেন্ডারি প্রাচীর যেটা আছে সেটা কি কততম স্তর? তিনতম স্তর। বিরল ক্ষেত্রে অনেক সময় টারশিয়ারি প্রাচীরও দেখা যায়। ঠিক আছে। কূপ এলাকা, কূপ এলাকা হচ্ছে মধ্যপর্দার মাঝখানে যখন গ্যাপ থাকবে সেটাকে বলা হয় কূপ, বুঝছো? আর এই যে পিট পেয়ার থাকে, দুইটা কূপ যদি পাশাপাশি থাকে, অপোজিটে মুখোমুখি থাকে, তখন তাকে বলা হয় পিট পেয়ার বা হচ্ছে তোমার কি কূপ জোড়া। ঠিক আছে। দেন হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, দেখো এলাকায় হচ্ছে তোমার যে পিট পেয়ার যেগুলো আছে, অর্থাৎ কোষ যে প্রাচীর আছে সেই প্রাচীরের যে কূপ আছে, সেই কূপ এলাকায় অনেক সময় দেখা যায় যে একটা কোষের সাথে অন্য কোষ সাইটোপ্লাজমিক একটা কমিউনিকেশন তৈরি করছে, অর্থাৎ একটা কোষের সাইটোপ্লাজম অন্য কোষের সাইটোপ্লাজমের সাথে কানেক্টেড। এটা হয় যেভাবে, তাকে বলা হচ্ছে প্লাজমোডেজমাটা বা আণুবীক্ষণিক নালীর মাধ্যমে। এটা কি হয়, তোমার একটা কোষের সাইটোপ্লাজম অন্য কোষের সাইটোপ্লাজমের সাথে কমিউনিকেট করা। এখান থেকে এটা পড়তে হবে, আহ এই যে দেখো জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। কোষ প্রাচীর যেহেতু গঠন হয়েছে, তার মানে এখানে সেলুলোজ থাকবে, হেমিসেলুলোজ থাকবে, গ্লাইকোপ্রোটিন থাকবে। প্রাথমিক প্রাচীরে কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এবং হেমিসেলুলোজের ভিতরে আবার থাকে জাইলান, অ্যারাবান, গ্যালাকটান, বুঝছো? এগুলো অনেক কিছু থাকে, পলিস্যাকারাইড থাকে। এখন জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, এটা গুরুত্বপূর্ণ। বলবে যে নিচের কোন হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে? তো দেখো হেমিসেলুলোজের উদাহরণ আছে জাইলান, অ্যারাবান, গ্যালাকটান, আর দিল ধরো জাইলোগ্লুকান। অপশন থাকবে এরকম, নিচের কোন হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে? জাইলান, অ্যারাবান, গ্যালাকটান, জাইলোগ্লুকান। কি দিবা? জাইলোগ্লুকান। এটা কিন্তু কোশ্চেন দিলে কিন্তু খুব কঠিন একটা কোশ্চেন হয়ে যাবে, তার মানে এটা পারতে হবে, জাইলোগ্লুকান। ঠিক আছে। তারপরে দেখো এখানে বলতেছে সাধারণত কোষ প্রাচীরের ও এককোষী শৈবাল ডায়াটমের কোষ প্রাচীরে কি থাকে? এটা গুরুত্বপূর্ণ। এককোষী শৈবাল ডায়াটমে কোষ প্রাচীরে থাকে সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড, এটা পড়তে হবে। এককোষী শৈবাল ডায়াটমের কোষ প্রাচীরে সিলিসিক অ্যাসিড থাকে। সাধারণত কোষ প্রাচীরে 40% সেলুলোজ। কোষ প্রাচীরে কত পার্সেন্ট সেলুলোজ? 40% সেলুলোজ। কত পার্সেন্ট হেমিসেলুলোজ? 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন। পড়তে হবে। সূক্ষ্ম গঠন দেওয়া আছে কোষ প্রাচীরের, এটা একটু পড়তে হবে যে কোষ প্রাচীর কিসে মেইনলি কি নিয়ে তৈরি হয়? সেলুলোজ নিয়ে তৈরি হয়। তারপরে কতগুলো সেলুলোজ, তোমার 1 থেকে 3,000 সেলুলোজ নিয়ে সেলুলোজ চেইন গঠন হয়। তারপরে 100টা সেলুলোজ চেইন মিলে গঠিত হয় ক্রিস্টালাইন মাইসেলি। আবার মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। 20টা, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, নিচের কোনটি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক? ক্রিস্টালাইন মাইসেলি, মাইসেলি, বুঝছো? তো 100টা হচ্ছে সেলুলোজ চেইন মিলে তৈরি হলো মাইসেলি, তো এটা আবার হচ্ছে ক্ষুদ্রতম গাঠনিক একক। তারপর 20টা মাইসেলি মিলে মাইক্রোফাইবিল, 200টা মাইসেলি মিলে 250টা মাইসেলি মিলে ম্যাক্রোফাইবিল গঠন করবে। একটু পড়তে হবে। প্রোটোপ্লাস্ট এগুলো পড়তে হবে না তো। এখান থেকে একটা বিষয় পড়তে পারো, সেটা হচ্ছে তোমার এই যে দেখো পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় এবং কি প্রোটোপ্লাজম হচ্ছে পানির ভৌত, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়, তাই না? আচ্ছা, এখানে প্রোটোপ্লাজমিক চলনটা গুরুত্বপূর্ণ। প্রোটোপ্লাজমিক চলন বা মুভমেন্ট অফ প্রোটোপ্লাজম, এই মুভমেন্ট অফ প্রোটোপ্লাজমকে বলা হচ্ছে সাইক্লোসিস বা আবর্তন, যেটা কিনা তোমার কোষ প্রাচীরের চারপাশে দেওয়া হয়। কোষ প্রাচীরের চারপাশ দিয়ে যে তোমার চলনটা দেখা যায় তাকে বলা হচ্ছে আবর্তন বা সাইক্লোসিস। দুই প্রকার হয়, এক প্রকার হচ্ছে তোমার একমুখী আবর্তন বা রোটেশন, আর একটা হলো তোমার বহুমুখী আবর্তন বা সার্কুলেশন। এখন এই যে দেখো একমুখী আবর্তন বা রোটেশন, এই রোটেশনের উদাহরণ কি? পাতাজাজির কোষস্থ প্রোটোপ্লাজমের গঠন। পাতাজাজির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন যেটা আছে সেটাকে কি বলা হচ্ছে? একমুখী আবর্তন বা রোটেশন। আর বহুমুখী আবর্তন বা সার্কুলেশন, এটা হচ্ছে তোমার ট্রাডেস্ক্যান্টিয়ার কোষস্থ প্রোটোপ্লাজমের গঠন। ট্রাডেস্ক্যান্টিয়ার কোষস্থ প্রোটোপ্লাজমের গঠন। পাতাজাজি যেটা হয় সেটা হচ্ছে তোমার একমুখী আবর্তন বা হচ্ছে তোমার এই যে বলা হচ্ছে রোটেশন। আর বহুমুখী আবর্তন বা সার্কুলেশন যেটা আছে সেটা হচ্ছে তোমার ট্রাডেস্ক্যান্টিয়ার কোষস্থ প্রোটোপ্লাজমিক চলন। এটা মনে রাখতে হবে। প্লাজমা মেমব্রেন বা হচ্ছে তোমার কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির ক্ষেত্রে হচ্ছে এটা পড়তে হবে। দেখো প্লাজমা মেমব্রেন বা হ্যাঁ ঠিক আছে, কার্ল নাগিনি
কার্ল নাগেলিও ক্র্যামার প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। আমি এভাবে মনে রাখতাম, কার্ল নাগিনি ও ক্র্যামার, এভাবে মনে রাখতাম। কার্ল নাগেলি ও ক্র্যামার কি করছে, সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন নাম করছে। আর তারপর হচ্ছে অনেকে এটাকে বায়োমেমব্রেন বলতে, জে কিউ প্লাওয়ার প্লাজমা লেমা শব্দটি ব্যবহার করেন, প্লাজমা লেমা শব্দটি ব্যবহার করছে জে কিউ প্লাওয়ার, দেখতে পাবো। আবার এটা একটু দেখতে হবে, প্রতিটি ভাঁজকে বলা হচ্ছে মাইক্রোভিলাস। ওই যে তোমার প্লাজমা মেমব্রেনের যে ভাঁজ আছে তাকে বলা হচ্ছে মাইক্রোভিলাস। আর এই যে কোষমন্ত্রে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাস, যেটা কিনা বেশি ভিতরে ঢুকে গেছে, তাকে বলা হচ্ছে পিনোসাইটিক ফোস্কা, পিনোসাইটিক ফোস্কা। আচ্ছা, এখন এই যে মানে হচ্ছে তোমার কোষঝিল্লির যে গঠন আছে, সেই গঠনের ক্ষেত্রে অনেকগুলো গঠন হচ্ছে তোমার বর্ণনা করা হয়েছে। প্রথমে স্যান্ডউইচের মতো একটা গঠন ছিল, তার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল, যেটা কিনা ড্যানিয়েল ডেভসন, এটা গুরুত্বপূর্ণ। ড্যানিয়েল ডেভসন দিছে কে, ড্যানিয়েলিও ডেভসন দিছে হচ্ছে তোমার স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচ মডেল দিছে হচ্ছে ড্যানিয়েলিও ডেভসন। ফ্লুইড মোজাইক মডেল এস জে সিঙ্গার এবং নিকলসন। দেখো ফ্লুইড মোজাইক মডেল দিছে হচ্ছে এস জে সিঙ্গার এন্ড নিকলসন। সিঙ্গার এবং নিকলসন কি দিছে তোমার, ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল দিছে হচ্ছে তোমার সিঙ্গার এন্ড নিকলসন। আচ্ছা, লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরূপ বিন্যাসকে সিঙ্গার ও নিকলসন সমুদ্রে ভাসমান হিমশৈলের সাথে তুলনা করছে, হিমশৈল বা আইসবার্গের সাথে তুলনা করছে। সদৃশগত কারণে এই মডেলকে কি বলা হচ্ছে, আইসবার্গ মডেলও বলা হয়। সদৃশগত কারণে এটাকে কি বলা হচ্ছে, আইসবার্গ মডেল। ঠিক আছে, এখন দেখো ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার বলতে যেটা বোঝানো হচ্ছে, আমাদের যে কোষ ঝিল্লি বা প্রাণী কোষের যে কোষ ঝিল্লি আছে সেটাতে তিনটা উপাদান থাকে, একটা হচ্ছে ফসফেট হেড, ফ্যাটি অ্যাসিড টেইল, এবং হচ্ছে তোমার এই যে লিপিড কোরে যেগুলো প্রোটিন থাকে, মানে হচ্ছে মেমব্রেন প্রোটিন যেগুলো আছে, বুঝছো। তাইলে হচ্ছে তোমার ফসফোলিপিড বাইলেয়ার কি থাকবে, তাহলে বাইলেয়ার যেহেতু দুইটা লেয়ার থাকবে, বাইরের দিকে থাকবে ফসফেট হেড, বাইরের দিকে পোলার ফসফেট হেড, দেখো পোলার ফসফেট মাথা বা হেড থাকে। আর এই যে ফ্যাটি অ্যাসিড কি থাকবে, টেইল থাকবে, লেজ থাকবে, ফ্যাটি অ্যাসিড টেইল থাকবে বা লেজ থাকবে। এবং প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে, প্রতিটি ফসফোলিপিডে কি থাকে, এক অণু গ্লিসারল থাকে। মানে ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড টেইল থাকবে, মাঝখানে থাকবে এক অণু গ্লিসারল। তার মানে কি ফসফোলিপিড বাইলেয়ার কেমন হবে, অ্যাম্পিপ্যাথিক। অ্যাম্পিপ্যাথিক মানে কি, পানি এক অংশ, অ্যাম্পিপ্যাথিক মানে হচ্ছে উভমুখী, এক অংশ হচ্ছে পানিগ্রাহী হবে আর এক অংশ কি হবে, পানি বিকর্ষী। পানিগ্রাহী অংশ যেটা আছে সেটা কি, ফসফেট হেড, যেটা কিনা পোলার। নন পোলার মানে কি, ফ্যাটি অ্যাসিড টেইল, তার মানে এটা কি হবে, ফ্যাটি অ্যাসিড টেইল যে অংশ সেটা হবে কি তোমার পানি বিকর্ষী। মেমব্রেন প্রোটিন বলতে এখানে কয়েক ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে লিপিড কোর প্রোটিন, তারপরে হচ্ছে তোমার ইন্টিগ্রাল প্রোটিন এবং হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন যেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, অর্থাৎ ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত ইন্টিগ্রেটেড থাকে। ইন্টিগ্রেটেড মানে কি, সংযুক্ত করা, তো দুইটা সারফেসই থাকে, কানেক্টেড থাকে, তার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন মানে কি, সারফেসে থাকে, শুধুমাত্র বাইরের দিকে থাকে, ঝিল্লির সারফেসে হালকা ভাবে থাকে, বুঝছো। এই যে দেখো ঝিল্লির সারফেসে হালকা ভাবে থাকবে, ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে তোমার উভয় সারফেসে থাকবে, লিপিড সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে, এগুলো আর পড়তে হবে না তেমন কিছু, এটাই। এই যে প্রোটোপ্লাজমের যে মুভমেন্ট তাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এটা একটু দেখবা। কোষ ঝিল্লির মোট ও শুষ্ক ওজনে কত ভাগ লিপিড, এটা গুরুত্বপূর্ণ খুব। পিভিআই, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনে কত ভাগ লিপিড, 75 ভাগ লিপিড, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, বুঝছো, মানে যে কোনো সময় চলে আসতে পারে। ঠিক আছে, হ্যাঁ এখান থেকে দেখো, এখান থেকে এটাও বেশ গুরুত্বপূর্ণ। এই যে ফসফোলিপিড আছে 75 ভাগই লিপিড বললাম, এই লিপিডের ভিতরে প্রধান ফসফোলিপিড, প্রধানত কি ফসফোলিপিড থাকে। এখন ফসফোলিপিড যেটা আছে সেই ফসফোলিপিড হচ্ছে 5 রকম ফসফোলিপিড, এক সবচেয়ে সরল 5 রকম ফসফোলিপিড, এর মধ্যে সবচেয়ে সরল হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, এবং জটিলের মধ্যে লেসিথিন প্রধান। সবচেয়ে সরল ফসফোলিপিড পাঁচটার ভিতরে সবচেয়ে সরল হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, জটিল হচ্ছে লেসিথিন, আবার হচ্ছে তোমার যে জটিল ফসফোলিপিডের মধ্যে লেসিথিন প্রধান, বুঝছো, এটা একটু পড়তে হবে। পেঁয়াজের কোষে থাকতে পারে লেসিথিন, পেঁয়াজের কোষে কি থাকতে পারে, লেসিথিন থাকতে পারে। এটা কোষ ঝিল্লির কাজটা একটু রিডিং পড়বা, এই যে বিভিন্ন রকম তথ্যের ভিত্তি, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করা, এগুলোতে কাজ করে কোনটা, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা, মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই মানে কি, ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম অভিক্ষেপ তৈরি করে, এই অভিক্ষেপ গুলোর সংখ্যা প্রতি কোষে 3000 পর্যন্ত হতে পারে।
অভিক্ষেপ তৈরি করা মানে কি শোষণ অঞ্চল বৃদ্ধি করা। ডেসমোসোম, ডেসমোসোম হচ্ছে কোষঝিল্লির কোনো কোনো স্থানে টনোফ্রাইবিল নামক কি থাকে তোমার বৃত্তাকার অঞ্চল থাকে, টনোফ্রাইবিল নামক বৃত্তাকার অঞ্চল থাকে। আর টনোফ্রাইবিল সহ বৃত্তাকার অঞ্চলকে কি বলা হচ্ছে ডেসমোসোম। ফ্যাগোসাইটিক ভেসিকল, কঠিন খাদ্য কণাকে আবৃত করে যে গহ্বর সৃষ্টি হয় তাকে কি বলা হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল, এবং এই প্রক্রিয়াকে কি বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এটা একটু মনে রাখতে হবে। পিনোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল মানে কি কোষঝিল্লির কোন স্থানে যদি দেখা যাচ্ছে কঠিন বস্তু ভক্ষণ করাকে বলা হয় ফ্যাগোসাইটিক ভেসিকল, আর যদি তরল বস্তু ভক্ষণ করা হয় তাহলে তাকে বলা হবে পিনোসাইটিক ভেসিকল, মানে পিনোসাইটোসিস আর কি, বুঝছো? ঠিক আছে। সাইটোপ্লাজমিক অঙ্গাণু, সাইটোপ্লাজমের অপর নাম হচ্ছে সাইটোসোল বা হায়ালোপ্লাজম, এটা মনে রাখতে হবে। সাইটোসল বা সাইটোমাত্রিকা, সাইটোসল বা সাইটোমাত্রিকা, আর একটা হলো কি হায়ালোপ্লাজম। এটা গুরুত্বপূর্ণ। পানিতে বিভিন্ন দ্রবীভূত এইচ লার্ডি একটা একটু মনে রাখো তো, সাইটোসল আবিষ্কার এটা একটু মনে রাখো। তারপর হচ্ছে তোমার পানিতে দ্রবীভূত বিভিন্ন অবস্থায় প্রায় 36টা জৈব অজৈব পদার্থ এখানে থাকে। একটোপ্লাজম বাইরের অংশ পড়তে হবে না, এখানে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে দেখো এই যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কোষ ভেদে কত। সাইটোপ্লাজমে পানির পরিমাণ কোষ ভেদে 65 থেকে 75%, 96%, সরি, হচ্ছে তোমার পানির পরিমাণ 65 থেকে 96%, এটা মনে রাখতে হবে। সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা, বিপাক কয় ধরনের হয়? দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ আর একটা হচ্ছে তোমার কি কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ মানে বোঝা যাচ্ছে যে অ্যানাবলিজম মানে তৈরি করে, অ্যানাবলিজম মানে কনস্ট্রাকটিভ, বুঝছো? আর হচ্ছে ক্ষতি করে, কনস্ট্রাকটিভের সাথে ক্যাটাবলিজমই বেশি যাচ্ছিল কিন্তু উল্টা মনে রাখবা। তো কনস্ট্রাকটিভ অর্থাৎ গঠন করা, সেটা গঠন করবে কি তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে প্রথম যে অংশটা অর্থাৎ উপচিতিমূলক বিপাকে, বুঝছো, সেটা হচ্ছে কি হবে কনস্ট্রাকটিভ, আর অপচিতিমূলক বিপাকে কি হবে ডিস্ট্রাকটিভ। এই যে শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস সংঘটিত হয় সাইটোপ্লাজমে, এটা কোথায় হয় এটা মনে রাখতে হবে, গ্লাইকোলাইসিস সংঘটিত হয় সাইটোপ্লাজম। ঠিক আছে। এখন দেখো রাইবোজোম, রাইবোজোমের ক্ষেত্রে এটা দেখবা যে হচ্ছে তোমার রাইবোজোমের ক্ষেত্রে 70s রাইবোজোম হচ্ছে তোমার প্রাণী আদি কোষে থাকে, আর 80s রাইবোজোম কোথায় থাকে হচ্ছে প্রাণী কোষে থাকে। উদ্ভিদ কোষে থাকে হচ্ছে তোমার 70s বা আদি কোষে থাকে, আর প্রকৃত কোষে থাকে 80s। এখন ইকোলাই কোষে এদের সংখ্যা হয় 20,000 এবং শুষ্ক ওজনের কত পার্সেন্ট? 22%। অনেকগুলো রাইবোজোম যদি একসাথে থাকে তখন তাকে বলে পলিরাইবোজোম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো রাইবোজোমের কোনো আবরণী নাই। তাহলে সর্বপ্রথম আবরণী বিহীন অঙ্গাণু হইলো আমাদের এখানে পড়াশোনায় রাইবোজোম, আবরণী নাই রাইবোজোম। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এই যে 70s রাইবোজোমের ইউনিট গুলো কত ভাগে ভাগ থাকে, 50s এবং 30s, এবং 80s রাইবোজোম থাকে হচ্ছে তোমার 60s এবং 40s, এই দুইটা সাব ইউনিটে বিভক্ত থাকে। তারপরে এখানে দেখো সেটা হচ্ছে তোমার আহ অ্যামাইনো অ্যাসাইড বায়োস্থান, ঠিক আছে, এগুলো পড়তে হবে না তেমন একটা, এটা পড়তে হবে। আদিকোষের রাইবোজোম রাসায়নিকভাবে পৃথক ধরনের, তাই টেট্রাসাইক্লিন ও স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক কি হয় না প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, কিন্তু মানবদেহে প্রোটিন সংশ্লেষণ ব্যাঘাত সৃষ্টি করে। আচ্ছা, এটা এই বেসিকটা তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে এই বেসিকটা এরকম যে আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে রাইবোজোম থাকে 80s, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে বা আদি কোষের ক্ষেত্রে যাদের থাকে তাদের হচ্ছে 70s। এখন কথা হলো মানে প্রকৃত কোষের ক্ষেত্রে, সরি, তো আমাদের ইয়ের ক্ষেত্রেও হবে, উদ্ভিদ কোষের ক্ষেত্রেও হবে। প্রকৃত কোষের ক্ষেত্রে হচ্ছে 80s, এবং আদি কোষের ক্ষেত্রে যেমন হচ্ছে ব্যাকটেরিয়া তাদের কি হয় 70s। এখন কথা হলো এই যে 80s রাইবোজোম আছে, এখন তোমার ধরো ইয়ে হয়েছে, তোমার যে কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হইলে তোমাদের অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে তোমার এই যে ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করে ফেলা। তো মেইনলি ধ্বংস করে হচ্ছে প্রোটিন সংশ্লেষণটা বন্ধ করে দেয়। তা প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দিতে হলে ও কোথায় অ্যাটাক করবে? অবশ্যই রাইবোজোমে অ্যাটাক করবে, তাই না? তো এর ক্ষেত্রে যেটা হবে তোমার যদি এই ক্ষেত্রে দেখা যায় যে 70s রাইবোজোম
অবশ্যই কি ব্যাকটেরিয়ার 70s রাইবোজোম। তো সেই ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক গুলো এমন ভাবে তৈরি করা হয় যেটা কিনা তোমার 70s রাইবোজোমকে শুধুমাত্র কি করবে, রাইবোজোমেরই শুধুমাত্র প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দিবে, 70s রাইবোজোমকে নষ্ট করে ফেলবে। এই ওষুধগুলা 80s রাইবোজোমের কোনো ক্ষতিই করবে না। তার মানে তুমি তোমার বডিতে কিন্তু এই এটা পড়তেছে, তোমার হচ্ছে 80s রাইবোজোম 70s রাইবোজোম বিরোধী অ্যান্টিবায়োটিক পড়তেছে। তো পড়ার পরেও তোমার কোনো অন্য কোনো কোষের ক্ষতি হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে তোমার এই যে জাস্ট এই ক্ষতিটা মানে হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক কাজ করতেছে কিসের উপরে, 70s রাইবোজোমের উপরে, অর্থাৎ তোমার ভিতরে যে ব্যাকটেরিয়া ঢুকছে তার উপরে। তোমার কোষের উপরে ও কোনো কাজ করবে না, কারণ তোমার কোষ 80s রাইবোজোম বিশিষ্ট। রাইবোজোমের কাজগুলো পড়তে হবে। রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে একে। তারপরে হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোজোমে ঘটে, এটা মনে রাখতে হবে। গ্লুকোজের ফসফোরাইলেশন বা এটাকে কি বলা হয়, গ্লাইকোসাইলেশন। এবং হচ্ছে তোমার স্নেহ জাতীয় পদার্থের বিপাক কোথায় হয়, রাইবোজোমে হয়। গলগি বডি, গলগি বডি হচ্ছে তোমার একটু মনে রাখবা, ক্যামিলো গোলগি এটা আবিষ্কার করছে। পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষেও সর্বপ্রথম এটা দেখতে পায়। তারপরে হচ্ছে এর অপর নামগুলো পড়তে হবে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডির সৃষ্টি হয়েছে। এদের অপর নাম হচ্ছে ডিকটায়োজম, ইডিওজম এন্ড লাইপোকন্ড্রিয়া। ডিকটায়োজম, ইডিওজম এবং লাইপোকন্ড্রিয়া। এটাকে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ, তাহলে কোষের ট্রাফিক পুলিশ বলতে কাদের বলে? এই যে কাকে বলে, অর্থাৎ তোমার একটার অপর নাম কি, এটা কিন্তু একটা আসবেই। তাহলে কোষের ট্রাফিক পুলিশ বলতেছে হচ্ছে গলগি বডিকে। তারপর হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে রাইবোজোমকে। তারপরে হচ্ছে তোমার রান্নাঘর, কোষের রান্নাঘর বলা হয়েছে তোমার কাকে বলা হবে, ক্লোরোপ্লাস্টকে, তাই না? এভাবে হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে তোমার কোষ বিধ্বংসীকারী একক বলা হবে কাকে, লাইসোজোমকে, তাই না? বা সুইসাইডাল স্কোয়াড বলা হবে, তাই না? ঠিক আছে, ডিকটায়োজম, ইডিওজম, লাইপোকন্ড্রিয়া এটা পড়তে হবে। দেন হচ্ছে কত ভাগ গলগি বডিতে, কত ভাগ প্রোটিন এবং কত ভাগ লিপিড থাকে? 60 ভাগ প্রোটিন, 40 ভাগ ফসফোলিপিড। কাজটা খুব খুব ভালো করে করতে হবে। কাজ হচ্ছে লাইসোজোম তৈরি করে কে, লাইসোজোম তৈরি করে, দেখছো লাইসোজোম একটা অঙ্গাণুই তৈরি করতেছে তোমার হচ্ছে এই যে গলগি বডি। তারপরে হচ্ছে তোমার এই যে দেখো কোষ বিভাজন কালে, এবার এটা ম্যাটে আসছিল, এবার এটা ম্যাটে কোশ্চেন। ম্যাট, কোষ বিভাজন কালে কোষ প্লেট তৈরি করা কাদের কাজ? সেটা হচ্ছে কি গলগি বডির কাজ। গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করা কিসের কাজ? গলগি বডির কাজ। ঠিক আছে, দেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করা। তারপর হচ্ছে শুক্রাণুর অ্যাক্টোজোম ক্যাপ। শুক্রাণুর অ্যাক্টোজোম তৈরিতে কোনটা সাহায্য করে? শুক্রাণুর অ্যাক্টোজোম তৈরিতে সহায়তা করবে এই গলগি বডি। লাইসোজোম ক্রিশ্চিয়ান দা দুবে আবিষ্কার করছে, এটা একটু মনে রাখতে হবে। নামকরণ করে লাইসোজোম। লাইসোজোমের মতো দেখতে আছে স্ফেরোজোম, এর অপর নাম হচ্ছে অলিওজোম, কারণ তেল থেকে তেল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ এদের করা হচ্ছে প্রধান কাজ। তো অলিওজোম যেটা আছে সেটা হচ্ছে ঝিল্লি এক স্তর বিশিষ্ট দেখা অলিও। ঠিক আছে, এখন দেখো কতক বস্তু লাইসোজোমের ঝিল্লিকে স্থিতি দান করে, যার ফলে লাইসোজোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসতে পারে না। এদেরকে বলা হচ্ছে লাইসোজোম স্ট্যাবিলাইজার, অর্থাৎ লাইসোজোমকে স্থিতি লাইসোজোম থেকে যেন কোনো কিছু বের হয়ে না আসতে পারে, এর জন্য যে এটা কাজ করে তার হচ্ছে লাইসোজোম স্ট্যাবিলাইজার। যেমন হচ্ছে কোলেস্টেরল এন্ড কর্টিজেন। নিচের কোনটি লাইসোজোম স্ট্যাবিলাইজার? কোলেস্টেরল এবং কর্টিজেন। আর হচ্ছে যদি বের হয়ে আসতে সাহায্য করে, অটোলাইসিস করতে সহায়তা করে যদি ইয়েকে লাইসোজোমকে, তখন তাকে বলা হচ্ছে লাইসোজোম ল্যাবিলাইজার। ল্যাবিলাইজ করা মানে ভাঙ্গা, তাহলে সেটা হচ্ছে কি প্রজেস্টেরন এবং টেস্টোস্টেরন। এটা হচ্ছে কি লাইসোজোম ল্যাবিলাইজার। এই যে এটা পড়তে হবে তোমার, লাইসোজোমের কাজটা পড়তে হবে। ঠিক আছে, কাজটা পড়ে নিবা। এই যে লাইসোজোমকে দেখো আত্মগালী থলিকা বা স্কোয়াড বলা হচ্ছে। ও শুক্রাণু লাইসোজোমে নিঃসৃত হায়ালুরোডেজ এনজাইম ডিম্বাণুর আবরণের অংশবিশেষকে বিকল করে। ইয়েস, হায়ালুরোডেজ এনজাইম আছে কিসের উপরে? শুক্রাণুর লাইসোজোম নিঃসৃত আছে তোমার কি হায়ালুরোডেজ এনজাইম। ঠিক আছে, আচ্ছা দেখো এখন মাইটোকন্ড্রিয়া থেকে শুরু হবে। এখন মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কি দেখো পাওয়ার হাউস বা শক্তি ঘর।
মাইটোকন্ড্রিয়ার অপর নাম কি তাহলে? মাইটোকন্ড্রিয়ার অপর নাম হচ্ছে পাওয়ার হাউস বা শক্তি ঘর। আচ্ছা, এখানে পড়তে হবে, দেখো দুই স্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণু ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয় তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আবিষ্কার করে কে? বিজ্ঞানী কলিকার এটা আবিষ্কার করছে। কলিকার আলবার্ট ভন কলিকার এটা আবিষ্কার করছে, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে। ওয়াল্টার ফ্লেমিং কোষে সুতাকৃতির মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করেন এবং অল্ডারম্যান এটাকে বায়োপ্লাস্ট নামকরণ করে। এগুলো একটু পড়তে হবে। কলিকার এটার নামকরণ করে, এটা আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সাইটোপ্লাজম নানা আকৃতি বিশিষ্ট এসব অঙ্গাণু আবিষ্কার করছে, সেটা থেকে কলিকার। ফ্লেমিং কি করছে? সুতাকৃতির মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করছে, যার নাম দিচ্ছে ফিলা, এবং অল্টম্যান বায়োপ্লাস্ট নামকরণ করছে এই যে মাইটোকন্ড্রিয়াকে।